হ্যালো ফ্রেন্ডস, আই এম ত্রম্বক নায়ক। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বিনিয়োগ। কালকে আমি একটা ভিডিও বানিয়েছিলাম, তাতে একজন কমেন্ট করেছেন যে গ্লোবাল মার্কেটের রিসেশনের ব্যাপারে কিছু নিয়ে একটা ভিডিও বানাতে। আর তারও আগে কিছুদিন আগে একজন ভদ্রলোক কমেন্ট করেছিলেন যে গ্লোবাল মার্কেটের ইন্টারন্যাশনাল মিউচুয়াল ফান্ড নিয়ে ভিডিও বানাতে। তো সেই পরিপ্রেক্ষিতেই আজকে একটু আলোচনা করব। তো গ্লোবাল মার্কেটের দেখুন, গ্লোবাল মার্কেটের রিসেশন কবে আসবে এটা বলা খুব কঠিন, অত নলেজ রাখাও মুশকিল, কেননা প্রত্যেকটা দেশের আলাদা আলাদা করে মার্কেট স্টাডি করা মুশকিল আছে। যারা বড় লেভেলের ফান্ড ম্যানেজার তাদের কাছে হয়তো খবর থাকবে, কিন্তু আমি যেটুকু বুঝি তাতে ইউএসএ মার্কেট আমাদের মেনলি ফলো করতে হয়। তো ইউএসএ মার্কেট কিন্তু ভালো রকম এক্সপেন্সিভ আছে। আমরা যদি ইউএসএ মার্কেটের চার্ট খুলি, ন্যাসড্যাক কম্পোজিটের যদি চার্ট খুলি বা যদি পি রেশিও দেখি, তাহলে ইন্ডিয়ান মার্কেটের থেকে অনেক বেশি ওভার প্রাইসড আছে, ওভার ভ্যালুড আছে। তো যেভাবে এফআইআইরা বেরিয়ে যাচ্ছে, জেনারেলি 45 to 50% এফআইআইস আর আমেরিকান এফআইআই, তো তারা বিক্রি করে অন্য কান্ট্রিতে লাগাবার আগে, মানে ইনভেস্টমেন্ট করার আগে নিজেদের কান্ট্রিতেই এখন হয়তো ফেরত নিয়ে যাচ্ছে, যেহেতু একটু ইরান আর ইউএসের মধ্যে টেনশন চলছে। তো আমরা যদি চার্টে যাই, দেখুন এখানে আমি আপনাদের চার্টে নিয়ে আসছি। তো এখানে ন্যাসড্যাক কম্পোজিটের চার্ট আমি খুলেছি। তো এখানে দেখুন একদম বুল রানে আমেরিকান মার্কেট আছে। যেটা ফল ডাউন হয়েছিল মেনলি, যেটা কোভিডের সময় ফল ডাউন হয়েছিল 2020-21 সালে, 20 সালে সেম টাইপের ইন্ডিয়ান মার্কেটের মতনই ফল ডাউন হয়। এখানে যদি কোভিডের সময় দেখেন, ফার্স্ট ওয়েভে ইউএসএ মার্কেট ডাউন হয় প্রায় 32%, আবার মেকআপ করে ওপরে যায়। আবার এখানে একবার 2021-এ একটা কারেকশন দেখা গেছিলো। 2021-এর যদি আমরা টপ থেকে দেখি, তো মোটামুটি একটা 37%-এর কারেকশন, এখানেও এক্স্যাক্ট 32%-এর কারেকশন। আবার ওপরে এই জায়গাটাতে 2025-এর জানুয়ারি নাগাদ এই জায়গাটা থেকেও কিন্তু একটা ফল এসেছিলো, এটা 27%-এর কারেকশন। তো এখন যে জায়গাটায় মার্কেট বিলং করছে, এই জায়গাটাতে কিন্তু যথেষ্ট ওপরে বিলং করছে। এবং রিসেন্টলি যেটা হয়েছে, যে হালকা ইউএসএ আর ইসরায়েল, ইউএসএ আর ইরানের সঙ্গে টেনশনে কিন্তু 5% মতো মার্কেট পড়েছে। তো 5% মার্কেট পড়াটা কিন্তু কোনো মার্কেট পড়া নয়। এখানে যে বড় বড় ফলগুলো যেগুলো হচ্ছে 27%, 37%, 32%, তো এরকম ফল যে কখন আসবে এটা বলা খুব মুশকিল। তো যদি আমরা পি রেশিও দেখি, দেখুন আমি জাস্ট সার্চ করছিলাম, তো ন্যাসড্যাকের পি রেশিও, ন্যাসড্যাক 100-এর পি রেশিও হচ্ছে, কারেন্ট পি আছে 33 থেকে 34, ফরওয়ার্ড পি আছে 24। তো ফরওয়ার্ড পি একটা বিরাট মানে ইন্ডিকেটার যে মার্কেট কিন্তু মানে এক্সপেন্সিভ থেকে কিন্তু ডিক্লাইন হওয়ার দিকে আছে। এবং হিস্টোরিক্যাল মিডেন পি আজ পর্যন্ত যত দিন ন্যাসড্যাক আছে তার 24-এর কাছাকাছি অ্যাভারেজ। তো মিডেন পি থেকে ওপরে ট্রেড করছে। আমরা যদি চার্টেও দেখি, দেখুন এখানে এটা 300 ডে মুভিং অ্যাভারেজ, 300 দিনের গড় মুভিং অ্যাভারেজ, যার ওপরে কিন্তু মার্কেট ট্রেড করছে। মানে 300 দিনের মুভিং অ্যাভারেজ যেখানে আছে তার ওপরে প্রায় 8% ওপরে মার্কেট ট্রেড করছে। হোয়ারএজ আমাদের নিফটি 50, যদি আমরা নিফটির চার্ট খুলি, তো দেখুন নিফটির চার্ট 300 ডে মুভিং অ্যাভারেজ এইখানে মোটামুটি 24,700, এখানে ট্রেড করছে 23,000। মানে নিফটি 50-র ক্ষেত্রে আমাদের 4.3% নেগেটিভে ট্রেড করছে। এবার যদি আমরা নিফটির পি দেখি, এখানে আমরা screener.in-এ যদি যাই, এখানে যদি আমরা নিফটি 50-র পি দেখি, তো নিফটি 50-র পি রেশিও আমরা যদি ক্যালকুলেট করি, দেখুন এখন নিফটির পি চলছে 21-এর কাছাকাছি। লাস্ট 10 ইয়ার্সের পি যদি দেখেন, তো লাস্ট 10 ইয়ার্সের পি ছিল জাস্ট 20। মানে ওখান থেকে একদম মানে একই লাস্ট 10 বছরের পি রেশিওতে আছে। এখানে মিডেন পি আছে 23.4, মানে এই যে ডট ডট লাইনটা দেখছেন এটা মিডেন পি। তো মিডেন পি থেকে কিন্তু ইন্ডিয়ান মার্কেট নিচে ট্রেড করছে, এবং 300 ডে মুভিং অ্যাভারেজের থেকেও 4% নিচে ট্রেড করছে। ওয়্যারঅ্যাজ যেখানে আমেরিকান মার্কেট মিডেন পির থেকে, যেখানে 24 হিস্টোরিক্যাল মিডেন পি, সেখানে 33-34-এ ট্রেড করছে। তার মানে বোঝাই যাচ্ছে যে
ইন্ডিয়ান মার্কেটের থেকে আমেরিকান মার্কেট কিন্তু অনেকটাই এক্সপেন্সিভ। তো এই পরিপ্রেক্ষিতে আমার অনেক ক্লায়েন্ট আমার কাছে আসে, কিছু ক্লায়েন্ট আমাকে এসএমএসও করেছেন, আমারই কাস্টমার, যে আমাকে ইউএসের মানে ইন্টারন্যাশনাল ফান্ডে ইনভেস্টমেন্ট আমি স্টার্ট করতে চাই। তো আমি জাস্ট তাকে বললাম এটাই, যে এটাকে রিসেন্সি বায়াস বলে, যে যেটা চলছে সেটার দিকেই মানুষের মন যায়। যেহেতু ইউএসএ মার্কেট আপ আছে, কন্টিনিউয়াস ভালো করছে, তো ইউএসএতে আমি এখন ইনভেস্টমেন্ট করব। কিন্তু ইনভেস্টমেন্ট অতটা সহজ জিনিস নয়। যেখানে আপনার ডাউনফল আছে, যেখানে আন্ডার ভ্যালুড আছে, সেখানে কিন্তু ইনভেস্টমেন্ট করলে আপনার মার্জিন অফ সেফটি অনেক বেশি। তো আমি তাকে বোঝালাম, তিনি বুঝলেন এবং তিনি ডিসিশন চেঞ্জ করলেন। আমার মতে বলে যে ইন্ডিয়ান মার্কেটের সামনের 1-2 বছর 3 বছরের যে বুল রান আসছে সামনে, সেই বুল রান কিন্তু অন্য মার্কেটের থেকে অনেক বেশি লেভেলের হাই রিটার্ন কামাবার মানে পোটেনশিয়ালিটি রাখে। তাতে বাইরের মার্কেটের ওপরে অযথা ফ্যান্সি করে আমার লাভ নেই। আমি জাস্ট দেখছিলাম এখানে যে উনি যেটা বলছিলেন, যে কাস্টমার আমাদের কমেন্ট করেছে, জাস্ট এখানে দেখুন আগের দিনের কমেন্ট করেছেন একজন, যে স্যার গ্লোবাল মার্কেটের রিপ্রেশন লিখেছেন, আমার মনে হয় এটা রিসেশন হবে, রিসেশন কবে আসতে পারে প্লিজ ভিডিও দেবেন। আর একটা কমেন্ট আমি পেলাম এখানে সুজয় পাল লিখছেন, প্লিজ মেক ভিডিওজ অন ইন্টারন্যাশনাল মিউচুয়াল ফান্ড, থ্যাংক ইউ ফর ইউর সাপোর্ট। তো থ্যাংক ইউ আপনাকেও, যে আপনারা এভাবে আমার ভিডিও দেখছেন এবং অনেক অনেক কমেন্ট করছেন, খুবই ভালো লাগে। তো গ্লোবাল মার্কেটের মিউচুয়াল ফান্ড নিয়ে আমি জাস্ট একটু শর্টে বলে নিই। তো গ্লোবালের যেগুলো আমাদের এফওএফ ইন্টারন্যাশনাল ফান্ড আছে, ফান্ড অফ ফান্ড আছে, তো এখানে ডিএসপি ওয়ার্ল্ড গোল্ড মাইনিং ওভারসিজ ফান্ড হায়েস্ট রিটার্ন দিচ্ছে লাস্ট 1 ইয়ারে 164%। মানে ভাবাই যায় না এত রিটার্ন। লাস্ট 2 বছর ধরে 97% রিটার্ন আছে। তো এখানে যদি আমরা দেখি মোটামুটি 53খানা ফান্ড আছে, তার মধ্যে অ্যাভারেজ রিটার্ন এসছে 33%, আর ম্যাক্সিমাম রিটার্ন এসছে 164%, আর সব থেকে মিনিমাম রিটার্ন এসছে 4.54%। 4.54 দিয়েছে পিজিআইএম ইন্ডিয়া গ্লোবাল ইকুইটি অপরচুনিটিস ফান্ড অফ ফান্ড গ্রোথ ফান্ড। যেখানে ইন্ডিয়া লেগে আছে সেখানে রিটার্ন কম, যেহেতু ইন্ডিয়ার মার্কেট বাড়েনি। তো এবার যেটা ডিএসপি গ্লোবাল, যেখানে 164% রিটার্ন দেখে যদি কেউ ঝাঁপিয়ে পড়ে ইনভেস্টমেন্ট করতে যান, কতটা ভুল করবেন আপনাকে আমি দেখাই। যে এখানে যদি আপনি করে ফেলেছেন লাকিয়েস্ট, ইফ ইউ আর দ্য লাকিয়েস্ট ইনভেস্টার, তাহলে তো লাস্ট 1 বছরে আপনি 164% রিটার্ন কামিয়েছেন। কিন্তু ওই পাস রিটার্ন দেখে যদি এখন ইনভেস্টমেন্ট করতে যান, তাহলে কি ভুল হবে আপনাকে আমি দেখাচ্ছি। যে এখানে 164% রিটার্ন, কিন্তু রোলিং রিটার্ন দেখুন, লাস্ট 3 ইয়ার্সের রোলিং রিটার্ন দিয়েছে মাত্র 5.92%, আর লাস্ট 5 ইয়ার্সের রোলিং রিটার্ন দেখুন, মানে রোলিং মিডিয়ান রিটার্ন দেখুন 12.70%। এই যে রিটার্নগুলো দেখছেন, এগুলো পয়েন্ট টু পয়েন্ট রিটার্ন। এবার পয়েন্ট টু পয়েন্ট রিটার্ন আর রোলিং রিটার্নের মানে ফারাক কী? পয়েন্ট টু পয়েন্ট রিটার্ন মানে 2025-এর ধরুন মার্চ মাসে থেকে 2026-এর মার্চ, এটা হচ্ছে পয়েন্ট টু পয়েন্ট রিটার্ন। তো পয়েন্ট টু পয়েন্ট রিটার্নে অনেক কিন্তু গলতি আসার চান্স থাকে, কেননা ওই সময় যদি মার্কেট এক্সট্রিম লেভেলের লো ছিল আর এখন যদি এক্সট্রিম লেভেলের হাই থাকে, তাহলে বেশি রিটার্ন আসবে, অ্যাব্রাপ্টলি বেশি রিটার্ন আসবে। আর ওই সময় যদি মার্কেট অনেক ওপরে ছিল আর এখন যদি মার্কেট ডাউন থাকে, তাহলে কিন্তু কম রিটার্ন আসবে। যেমন ইন্ডিয়ান মার্কেটের ক্ষেত্রে যদি 1.5 বছর 2 বছর আগে যদি আপনি পয়েন্ট টু পয়েন্ট রিটার্ন বার করেন, 2 বছরের যদি পয়েন্ট টু পয়েন্ট বেশিরভাগ ফান্ডে রিটার্ন বার করেন, দেখবেন 4-5%, 10%-এর বেশি আসছে না, কেন ওই সময় মার্কেট হাই ছিল, এখন মার্কেট লোতে আছে। আর ইউএসএ মার্কেটে জাস্ট অপোজিট হবে, ওই সময় মার্কেট লো ছিল, এখন মার্কেট হাই আছে। তো এখানে আমি জাস্ট আপনাদের সহজ করে বোঝাবার জন্য এখানে জাস্ট আমি দিয়েছিলাম যে রোলিং রিটার্ন আর পয়েন্ট টু পয়েন্ট রিটার্নের মধ্যে ফারাক কী। তো এখানে জাস্ট এটাই বলা হয়েছে যে মিনিং পয়েন্ট টু পয়েন্ট রিটার্ন মেজার্স দ্য রিটার্ন বিটুইন দ্য 2 স্পেসিফিক ডেজ অনলি, ইনভেস্টেড অন 1 জানুয়ারি 2020, 1 লাখ টাকা কেউ 1 জানুয়ারি 2020-তে ইনভেস্টমেন্ট করেছে, ভ্যালু অন 1 জানুয়ারি 2025, 5 বছর পরে 2 লাখ টাকা হয়েছে, তাহলে 100% ইন 5 ইয়ার্স। তো এবার প্রবলেম উইথ দিস মেথড কী আছে? ইফ the starting day is the market bottom, returns look very high, and if the starting day is a market peak, returns look very poor. আমি যেটা বললাম, যদি স্টার্টিং ডেটা মার্কেটের হাই হয় তাহলে রিটার্ন খুব পুয়ার দেখাবে, আর মার্কেটের যদি লো হয় তো রিটার্ন কিন্তু হাই দেখাবে। যে কারণে 164% রিটার্ন দেখাচ্ছে। সেই সময় গোল্ডের প্রাইস পড়েছিল, তারপরে অ্যাব্রাপ্টলি লাস্ট 1 বছর গোল্ডের প্রাইস বেড়েছে। তো রোলিং রিটার্নে কী হচ্ছে, যেমন রোলিং রিটার্ন ক্যালকুলেটস দ্য রিটার্ন অফ মেনি
ওভারল্যাপিং পিরিয়ড, নট জাস্ট ওয়ান স্টার্ট অ্যান্ড এন্ড ডেট, মানে শুধুমাত্র স্টার্ট ডেট আর এন্ড ডেট নয়। যেমন 2020 থেকে 2025-এর উদাহরণে এখানে এক্সাম্পল অফ 5 ইয়ার রোলিং রিটার্ন, জানুয়ারি 2015 থেকে জানুয়ারি 2020, ফেব্রুয়ারি 2015 থেকে ফেব্রুয়ারি 2020, মার্চের 2015 টু মার্চ 2020, এপ্রিল 2015 টু এপ্রিল 2020। এইরকমভাবে পাউরুটির যেমন স্লাইস থাকে স্যান্ডউইচে, তো সেরকম স্যান্ডউইচ করে করে মানে এক একটা টেনিওর ধরে 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 তার মিডেন বার করা হয়, তার গড়, মিডেন মানে হচ্ছে গড়। তো সেই কারণে এখানে কিন্তু রোলিং মিডেন রিটার্নে কিন্তু আহামরি কিছু রিটার্ন নয়, 5 to 12.70% রিটার্ন আছে। অ্যাভারেজও যদি আপনারা দেখেন তো এখানে অ্যাভারেজ রিটার্নে দেখুন রোলিং রিটার্ন ওয়ার্ল্ডের যেগুলো অন্য ওভারসিজ ফান্ড আছে 7.0 to 11.10। তো আমার মনে হয় না এই সময় গ্লোবাল ফান্ডের দিকে গিয়ে কোনো লাভ আছে। ইন্ডিয়ান মার্কেটে অনেক বেশি অপরচুনিটি আছে। ইন্ডিয়ান মার্কেট বাড়ছে না, ঠিক আছে বাড়ছে না, তো মার্কেটে যে কোনো সময় বড় বুল রান আসার আগে এরকমই অপেক্ষা করতে হয়। মার্কেটে যতক্ষণ পর্যন্ত না পাবলিক অস্থির হয়ে যায়, পাবলিক যতক্ষণ না এখানে বিক্রি করে মাল বিক্রি করে না বেরোয়, ততদিন কিন্তু মার্কেট ওপরে ওঠে না। আর একটা জিনিস যে আগের বুল রানে পার্টিসিপেট করা জিনিস কিন্তু নেক্সট বুল রানে পার্টিসিপেট করে না, সেই কারণ নিয়ে আমি পরের ভিডিওতে ডিসকাশন করব। আমি জাস্ট টপিকটা বলে রাখলাম, আপনারাও আমাকে মনে করাবেন কমেন্ট বক্সে যে আমি কী নিয়ে আলোচনা করব পরের ভিডিওতে, করলে মানে মনে করিয়ে দিলে আমার সুবিধা হয়। নেক্সট এপিসোডে আমরা এটাই ডিসকাস করব যে আগের বুল রানে পার্টিসিপেট করা স্টক কেন এই বুল রানে পার্টিসিপেট করে না, কি অসুবিধা হয়। তো আশা করি ভিডিওটি ভালো লাগছে। তো যদি এখনও চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকেন তো প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন, আর বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না, আর বন্ধুদেরও সাবস্ক্রাইব করাবেন। আর প্রত্যেক দিনই আমি চেষ্টা করি মিউচুয়াল ফান্ড এবং স্টক মার্কেট রিলেটেড কোনো না কোনো ভিডিও এই চ্যানেলে আনতে। তো আজকের জন্য এটুকুই, পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে। জয় হিন্দ, জয় ভারত।